হুম, একটু কল্পনা করার চেষ্টা করুন তো। মানে যারা শুনছেন আজ এই মুহূর্তে তাদের বলছি। ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠলেন। হুম। দেখলেন যে পৈতৃক বাড়িতে আপনার পরিবার শত শত বছর ধরে থাকছে, যেখানকার প্রতিটা গাছ, মাটি আর নদীর সাথে একটা নাড়ির টান। হুম। হঠাৎ দেখলেন সেই বাড়ির দরজায় একটা সরকারি নোটিশ ঝোলানো। আচ্ছা। আর নোটিশে খুব স্পষ্ট করে লেখা, আজ থেকে এই পুরো বাড়িটা, এই জঙ্গল, এই জমি, সব কিছুর মালিকানা এক বিদেশি কোম্পানির। হুম। এটা তো রীতিমতো একটা দুঃস্বপ্ন। একদম তাই। ধরুন আরও বলা হলো, আপনি যদি নিজের হাতে লাগানো গাছের একটা ফলও পারেন বা চুলা জ্বালানোর জন্য একটা শুকনো ডালও কুড়িয়ে আনেন, তাহলে আপনাকে সরাসরি জেলে পোড়া হবে। ওফ, বাপ রে। শুনতে কোনো ডিস্টোপিয়ান সিনেমার প্লট মনে হচ্ছে, তাই না? হ্যাঁ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঠিক এই ঘটনাটাই ঘটেছিল ভারতের কোটি কোটি বনবাসী এবং আদিবাসী মানুষের সাথে। হ্যাঁ, সেই ১৯২৭ সালের কথা বলছেন। ঠিক তাই, ১৯২৭ সালে। ইউটিউব চ্যানেল গল্পজ্ঞান বা গল্পজ্ঞানের আমাদের শ্রোতাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে স্বাগত। আজ আমরা বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের আইনি বিবর্তনের এক অবিশ্বাস্য যাত্রা নিয়ে এক গভীর অন্বেষণে নামতে চলেছি। আমরা আমাদের তথ্যসূত্রগুলো ঘেঁটে আজ এই পুরো বিষয়টার গভীরে গিয়ে জট খোলার চেষ্টা করব। রাইট। মানে কিভাবে কাঠ থেকে শুধু মুনাফা লোটার ব্রিটিশ নেশা আজ মানুষ আর বাঘের সহাবস্থানের এক জটিল আইনি লড়াইয়ে এসে দাঁড়িয়েছে, সেটা নিয়ে আজ আলোচনা। ওকে, লেটস আনপ্যাক দিস। হ্যাঁ, এই রূপান্তরের গল্পটা আমাদের সবার জানা খুব প্রয়োজন। যারা শুনছেন তাদের কাছে প্রথম দর্শনে এটি হয়তো শুধুমাত্র কিছু আইনের ধারা বা ইতিহাসের ধুলো পড়া পতা উল্টানের মতো একঘেয়ে বিষয় মনে হতে পারে। হ্যাঁ, সাধারণত আইন শুনলেই তো মানুষ একটু ঘাবড়ে যায়, একদম। কিন্তু আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো সেই ১৯২৭ সালের ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট থেকে শুরু করে ২০০৬ সালের ফরেস্ট রাইটস অ্যাক্ট এবং একদম আধুনিক যুগের ন্যাশনাল ওয়াইল্ড লাইফ অ্যাকশন প্ল্যান ২০১৭ থেকে ২০৩১, এগুলো একসাথে জুড়লে কিন্তু এক অন্যরকম ছবি ফুটে ওঠে। মানে একটা বিশাল বড় শিফট, তাই তো? ঠিক তাই। এটি মূলত প্রকৃতির সাথে মানুষের মনস্তাত্ত্বিক সম্পর্কের এক বিশাল পরিবর্তনের দলিল। মানে কিভাবে আমরা প্রকৃতিকে শুধুই একটা সম্পদ হিসেবে দেখা থেকে সরে এসে তাকে একটা প্রাণবন্ত ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র হিসেবে দেখতে শিখলাম, সেই গল্পটাই আজ আমরা বিশ্লেষণ করব। আর এই দৃষ্টিভঙ্গি পাল্টানোর শুরুটা কিন্তু খুব একটা মধুর ছিল না। চলুন আমরা সেই ১৯২৭ সালের ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট বা ভারতীয় বন আইনের সময়টা একটু ফিরে যাই। চলুন। আমাদের সোর্সগুলো খুব স্পষ্ট করে দেখাচ্ছে যে সংরক্ষণের নামে তৈরি হলেও এই আইনের আসল উদ্দেশ্য কিন্তু কোনোভাবেই বাঘ, হাতি বা জঙ্গল বাঁচানো ছিল না। মোটেও না। এর পেছনে ছিল একটা বিশাল বড় অর্থনৈতিক মেকানিজম। ব্রিটিশদের তখন রেল লাইনের সম্প্রসারণের জন্য লাখ লাখ কাঠের স্লিপার দরকার ছিল। কাঠটাই আসল টার্গেট ছিল। হ্যাঁ, সাম্রাজ্যের জাহাজ বানানোর জন্য দরকার ছিল শক্ত কাঠ। তাদের কাছে জঙ্গল মানে কোনো ইকোসিস্টেম ছিল না। জঙ্গল ছিল আক্ষরিক অর্থেই একটা বিশাল বড় টিম্বার ফ্যাক্টরি বা কাঠের কারখানা। মানে বনজ সম্পদ থেকে কিভাবে কোষাগারের সর্বোচ্চ রাজস্ব আদায় করা যায়, সেটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। একদম। আর এই মেকানিজমটা তারা কিভাবে তৈরি করেছিল সেটা একটু আমাদের শ্রোতাদের বুঝিয়ে বলবেন। হ্যাঁ, এই রাজস্ব আদায়ের মেকানিজমটা তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে তৈরি করেছিল। ধরুন ১৮৬৪ সালে যখন ইম্পেরিয়াল ফরেস্ট ডিপার্টমেন্ট তৈরি হয়, হ্যাঁ হ্যাঁ, তখন থেকেই তাদের লক্ষ্য ছিল বনভূমির ওপর নিজেদের একছত্র আধিপত্য বিস্তার করা। ১৯২৭ সালের আইনে এসে তারা পুরো মেকানিজমটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিল। প্রাতিষ্ঠানিক রূপ মানে আইনের কাঠামোতে ফেলে দিল। ঠিক তাই। তারা ভারতের বিশাল বনভূমিকে প্রধানত ৩টে আইনি ক্যাটাগরিতে ভাগ করে ফেলল। রিজার্ভড ফরেস্ট মানে সংরক্ষিত বন, প্রোটেক্টেড ফরেস্ট বা সুরক্ষিত বন, এবং ভিলেজ ফরেস্ট বা গ্রামীণ বন। আচ্ছা, ৩টে ভাগ। হ্যাঁ, আর এই বিভাজনটা শুধু কাগজে কলমে ছিল না, এর প্রভাব ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। আচ্ছা, এই ৩টে ভাগের মধ্যে দিয়ে আসলে মানুষের জীবনকে কিভাবে নিয়ন্ত্রণ করা হতো? মানে একটা সাধারণ আদিবাসী পরিবারের জীবনে এর প্রভাব ঠিক কতটা ভয়ঙ্কর ছিল? প্রভাবটা ছিল রীতিমতো সর্বনাশা বলা যায়। এই ৩টে ভাগের মধ্যে সবচেয়ে কঠোর নিয়ম ছিল রিজার্ভড ফরেস্ট বা সংরক্ষিত বনাঞ্চলে। মানে যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ ছিল। শুধু নিষেধ নয়,
আমাদের তথ্যসূত্র অনুযায়ী এই সংরক্ষিত বনাঞ্চলে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ বেআইনি ঘোষণা করা হয়েছিল। সেখানে বনের কোনো অধিকার বা ব্যবহার তো দূরের কথা, সাধারণ মানুষ ঢুকতেই পারতেন না। একটুও না? একদম না, যদি না কোনো ফরেস্ট অফিসার বিশেষ অনুমতি দিতেন। এরপর ছিল প্রোটেক্টেড ফরেস্ট, যেখানে সরকারের সম্পত্তিগত অধিকারই শেষ কথা ছিল। তবে কিছু নিয়মের অধীনে স্থানীয় মানুষ কিছুটা সুযোগ পেতেন সেখানে। আর ভিলেজ ফরেস্ট? ভিলেজ ফরেস্টে স্থানীয় গ্রামবাসী কিছু অধিকার পেলেও তার চূড়ান্ত নিয়ন্ত্রণ কিন্তু থাকত সেই ঔপনিবেশিক সরকারের হাতে। এটা শুনলে আমার মাথায় একটা অদ্ভুত তুলনা আসছে। কি রকম? এটা অনেকটা এমন যে কোনো এক বিদেশি জমিদার আপনার পৈতৃক বাড়িতে ঢুকে নিয়ম বানালো যে আপনি আর আপনার নিজের ঘরের আসবাবপত্র ছুঁতে পারবেন না। ঠিক তাই। কারণ সে ওই আসবাবপত্র বাজারে বিক্রি করে টাকা কামাতে চায়। মানে যে মানুষগুলো বংশপরম্পরায় জঙ্গলে বসবাস করছেন, জঙ্গলকে শতাব্দীর পর শতাব্দী ধরে রক্ষা করছেন, তাদেরকেই রাতারাতি নিজেদের ঘর থেকে বের করে দেওয়া হলো। একদম, অনুপ্রবেশকারী বা অপরাধী বানিয়ে দেওয়া হলো তাদের। এখানে একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার আছে জানেন? কি সেটা? বন বিভাগের কর্মকর্তাদের, বিশেষ করে ফরেস্ট সেটেলমেন্ট অফিসারদের হাতে তখন অসীম ক্ষমতা দেওয়া হয়েছিল। তারা চাইলে যে কোনো জমি সংরক্ষিত বলে ঘোষণা করে অধিগ্রহণ করতে পারতেন। মানে কোনো জবাবদিহি ছাড়াই? হ্যাঁ, এই আমলাতান্ত্রিক ক্ষমতার চরম অপব্যবহার হয়েছিল সেই সময়ে। যাযাবর এবং আদিবাসী মানুষেরা, যাদের জীবন ও জীবিকা সম্পূর্ণভাবে বনের উপর নির্ভরশীল ছিল, তারা নিজেদের ভিটেমাটিতেই রিফিউজি হয়ে গেলেন। ওহ, কি ভয়ানক একটা অবস্থা! জীববৈচিত্র্য, বন্যপ্রাণী সংরক্ষণ বা মাটির ক্ষয় রোধ করার মতো পরিবেশগত বিষয়গুলো তখন কাঠের দাম এবং ব্রিটিশ সাম্রাজ্যের রাজস্বের বিশাল চাকার নিচে পুরোপুরি পিষ্ট হয়ে গিয়েছিল। জঙ্গল থেকে মানুষ উচ্ছেদ করে সেখানে সেগুন বা শাল গাছের মতো দামি কাঠের মনোকালচার বা একফসলি বাগান তৈরি করা হয়েছিল। হ্যাঁ, শাল সেগুনে তো বিশাল দাম ছিল। কিন্তু এই ক্ষোভ তো আর দিনের পর দিন চাপা থাকতে পারে না। দশকের পর দশক ধরে নিজেদের ভিটেমাটিতেই অপরাধী হয়ে থাকার যে জ্বালা, সেটা তো একসময় ফাটবেই। স্বাভাবিক। ব্রিটিশরা চলে যাওয়ার পরও তো স্বাধীন ভারতে এই আইনের কাঠামো অনেকদিন রয়ে গিয়েছিল। তাহলে এই কাঠ বেচার আইনি কারাগার থেকে মানুষ কিভাবে তাদের বনের অধিকার ফিরে পেল? এই যোগসূত্র ধরেই নিশ্চয়ই 2006 সালের ফরেস্ট রাইটস অ্যাক্ট বা বনধিকার আইন অর্থাৎ FRA এর জন্ম হয়েছিল। একদম। 1927 সালের আইনের ওই ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে ভারতের কয়েকটা দশক সময় লেগেছে। দশকের পর দশক ধরে চলা বঞ্চনা, আন্দোলন এবং বনের ওপর নির্ভরশীল মানুষের বেঁচে থাকা লড়াই শেষ পর্যন্ত সরকারকে বাধ্য করে 2006 সালে ফরেস্ট রাইটস অ্যাক্ট আনতে। এটা তো বিশাল একটা জয় ছিল মানুষের জন্য। ভারতের আইনি ইতিহাসে এটি একটি অভাবনীয় পদক্ষেপ বলা যায়, কারণ এই আইন প্রথমবারের মতো বনবাসী এবং অন্যান্য ঐতিহ্যবাহী বনজ সম্প্রদায়ের ঐতিহাসিক বঞ্চনাকে আইনিভাবে স্বীকার করে নেয়। হিস্টোরিক্যাল ইনজাস্টিস বা ঐতিহাসিক বঞ্চনা। হ্যাঁ, আইনটি এটা মেনে নেয় যে বনের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র টিকিয়ে রাখার জন্য এই বনবাসীদের ভূমিকা অপরিহার্য। এই আইনের মাধ্যমেই তাদের কমিউনিটি ফরেস্ট রিসোর্স বা বনের সম্পদের ওপর অধিকার ফিরিয়ে দেওয়া হয়। মানে ক্ষমতার হাতবদল হলো, তাই তো? ঠিক তাই। ফরেস্ট গার্ডের হাতের লাঠি থেকে ক্ষমতা চলে আসে গ্রামের সাধারণ মানুষের হাতে, গ্রাম সভার কাছে। কিন্তু এখানেই তো একটা বিশাল বড় সংঘাতের জায়গা তৈরি হয়। হিয়ার ইজ ওয়্যার ইট গেটস রিয়েল ইন্টারেস্টিং। বলুন। মানে একদিকে আমরা মানুষদের বনের অধিকার ফিরিয়ে দিচ্ছি, তারা জঙ্গলে চাষাবাদ বা বনজ সম্পদ সংগ্রহের আইনি বৈধতা পাচ্ছে। অন্যদিকে আমাদের বন্য প্রাণীদেরও তো বাঁচাতে হবে। বাঘ বা হাতির তো নিজেদের শিকার করার বা ঘুরে বেড়ানোর জন্য একটা নিরিবিলি জায়গা চাই। হ্যাঁ, তা তো বটেই। এই অধিকারের ব্যালেন্সটা কিভাবে হবে? আমাদের তথ্যসূত্রে দেখলাম এই আইনের ভেতরেই বন্যপ্রাণীদের জন্য ক্রিটিক্যাল ওয়াইল্ড লাইফ হ্যাবিট্যাট বা CWH এর কথা বলা হয়েছে। এটা আসলে কি? বন্যপ্রাণী এবং মানুষের অধিকারের মধ্যে যাতে কোনো সংঘাত না হয়, ঠিক সেই কারণে এই CWH বা অত্যন্ত সংবেদনশীল বন্যপ্রাণী আবাসস্থলের ধারণাটি আনা হয়। সহজ কথা, এটি সংরক্ষিত বনাঞ্চল বা প্রোটেক্টেড এরিয়াগুলোর ভেতরে এমন একটা সুনির্দিষ্ট অংশ যা বন্যপ্রাণীদের টিকে থাকার জন্য অপরিহার্য। যেমন
ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে? হ্যাঁ, বিশেষ করে বিপন্ন প্রাণীদের প্রজনন ও অবাধ বিচারণের জন্য এই কোর এরিয়াগুলো একদম ছেড়ে দিতে হয়। এই এলাকাগুলোতে মানুষের কার্যকলাপ একেবারে সীমিত করতে হবে। প্রয়োজনে বৈজ্ঞানিক পর্যালোচনার ভিত্তিতে মানুষকে সেখান থেকে পুনর্বাসন দিতে হবে, যাতে বন্যপ্রাণীরা সম্পূর্ণ নিরাপদ একটি এলাকা পায়। ওয়েট একটু থামুন। মানে আইন তো খাতায় কলমে খুব সুন্দর করে লিখে দেওয়া হলো যে মানুষ আর বন্যপ্রাণীর অধিকারের মধ্যে একটা চমৎকার ভারসাম্য তৈরি হবে। হ্যাঁ, খাতায় কলমে। কিন্তু বাস্তবে যখন একটি আদিবাসী গ্রাম আর একটা বাঘের শিকারের জায়গা একই ভৌগোলিক রেখায় মিলে যায়, তখন এই আইন কিভাবে কাজ করে? খাতায় কলমে আঁকা CWH এর মানচিত্র আর বাস্তব জীবনের সংঘাত তো এক জিনিস নয়। একদমই এক জিনিস নয়। আমাদের সোর্সগুলো তো বলছে এই আইন পাশ হওয়ার পর 2020 সালের মাঝামাঝি পর্যন্ত ভারত জুড়ে একটিও ক্রিটিক্যাল ওয়াইল্ড লাইফ হ্যাবিট্যাট ঘোষণা করা সম্ভব হয়নি। 14টা বছর ধরে শুধু ফাইল চালাচালি হলো, অথচ কাজের কাজ কিছুই হলো না। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হয়েছে কারণ তাত্ত্বিক আইনের সাথে যখন বাস্তবের মাটির সংঘাত হয়, তখন ছবিটা সম্পূর্ণ পাল্টে যায়। আর এই 14 বছরের স্থবিরতার পেছনে মূল কারণ হল প্রক্রিয়াগত জটিলতা এবং মানুষের চরম অবিশ্বাস। মানুষের অবিশ্বাস? হ্যাঁ, অ্যাট্রি বা ATRI থেকে পাওয়া আমাদের রিপোর্টে মহারাষ্ট্রের মেলঘাট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ঘটনাটা এর সবচেয়ে বড় উদাহরণ। 2018-19 সালে মুম্বাই হাইকোর্টে একটি পিটিশন জমা পড়ে বন্যপ্রাণী সংরক্ষণের গাফিলতি নিয়ে। আচ্ছা, কোর্ট কেস। হ্যাঁ, এর জেরে মহারাষ্ট্র সরকার চরম চাপের মুখে পড়ে তড়িঘড়ি করে রাজ্যের 54টি প্রোটেক্টেড এরিয়ায় CWH চিহ্নিত করার জন্য 54টি এক্সপার্ট কমিটি গঠন করে। আর 2019 সালে মেলঘাটে এই প্রক্রিয়া শুরু হতেই প্রবল বিস্ফোরণ ঘটে। এই যে বিস্ফোরণ বা বিতর্কের পেছনের মেকানিজমটা কি ছিল? মানুষ কেন এত ক্ষেপে উঠেছিল ওখানে? কারণ স্থানীয় মানুষ ভেবেছিল এটা আবার সেই 1927 সালের মতো একটা নতুন মোড়কে উচ্ছেদ অভিযান। ও, সেই পুরনো ট্রমা ফিরে আসছিল তাদের। একদম। ফরেস্ট রাইটস অ্যাক্টের মূল কথা ছিল প্রথমে মানুষের অধিকার সুনিশ্চিত করতে হবে, তারপর গ্রাম সভার সাথে বিস্তারিত আলোচনা করে এবং পর্যাপ্ত বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে নির্ধারণ করতে হবে কোন এলাকাটা প্রাণীদের জন্য ছাড়তে হবে। হ্যাঁ, প্রসেসটা তো এমনই হওয়ার কথা। কিন্তু মেলঘাটে এই 54টি কমিটি কাজ করছিল ভীষণ তাড়াহুড়ো করে। স্থানীয় আদিবাসী এবং বনবাসীদের অভিযোগ ছিল পর্যাপ্ত আলোচনা বা বৈজ্ঞানিক ভিত্তি ছাড়াই তাদের এলাকাগুলোকে CWH ঘোষণা করে তাদের জঙ্গল থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে। মানে সেই আমলাতান্ত্রিক জোর ঝুলুম আবার। হ্যাঁ, তাদের মনে হয়েছিল বন অধিকার আইনের যে মূল স্পিরিট সেটাই এখানে লঙ্ঘিত হচ্ছে। মানুষের ক্ষোভ এত চরমে পৌঁছায় যে বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ায় এবং আদালত এই পুরো প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ বা স্টে অর্ডার দেয়। ও মাই গড! আবেগ, টিকে থাকার লড়াই এবং আইনি জটিলতার এক নিখুঁত সংঘাত আমরা এখানে দেখতে পাই। তার মানে 1927 সালের মতো জোর করে বন্দুকের নলে মানুষকে জঙ্গল থেকে বের করে দেয়াটা আজকের গণতান্ত্রিক ভারতে আর সম্ভব নয়। হ্যাঁ, মানুষ তাদের আইনি অধিকার সম্পর্কে এখন সচেতন। হ্যাঁ, সচেতন তো বটেই। কিন্তু অন্যদিকে বাঘ বা হাতিদের তো আর মানুষের আইনি লড়াই, স্টে অর্ডার বা গ্রামসভার মিটিং বোঝানো সম্ভব না। তাদের তো জঙ্গল চাই। হাতি তো আর কোর্ট নোটিশ পড়ে রাস্তা বদলাবে না। একদম। তাহলে উপায় কি এই মেলঘাটের মতো সংঘাত এড়াতে এবং আধুনিক ভারতের বন্যপ্রাণী রক্ষায় এখন কি করা হচ্ছে? এই অচলাবস্থা কাটানোর জন্যই কি আমাদের আলোচনার সবচেয়ে আধুনিক পর্যায়ে ন্যাশনাল ওয়াইল্ড লাইফ অ্যাকশন প্ল্যান 2017 এর জন্ম। কায়দায় মানে একটা নির্দিষ্ট জঙ্গলের সীমানা টেনে সংরক্ষণ আর কাজ করবে না। রাইট। আর এখানেই 2017 থেকে 2031 সালের জন্য তৈরি হওয়া ন্যাশনাল ওয়াইল্ড লাইফ অ্যাকশন প্ল্যান বা NWAP 3 এক নতুন দিগন্তের সূচনা করে। এই প্ল্যানের সবচেয়ে বড় শিফট ও পরিবর্তন হল, হ্যাঁ বলুন। তারা পুরনো প্রোটেক্টেড এরিয়া সেন্ট্রিক বা শুধু সংরক্ষিত বন কেন্দ্রিক চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচ গ্রহণ করেছে। এটি বন্যপ্রাণী সংরক্ষণের সম্পূর্ণ নতুন একটি মেকানিজম। ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচ। তার মানে আমরা আগে জঙ্গলের চারপাশে দেওয়াল বা সীমানা টেনে ভাবতাম এটাই বন্যপ্রাণীদের দুর্গ। কিন্তু হাতি বা লেপার্ড তো আর দেওয়াল বা মানচিত্র চেনে না। একদমই না।
তাদের 100 বর্গ কিলোমিটার এলাকা লাগলে তারা জঙ্গলের সীমানা পেরিয়ে পাশের গ্রামে বা ফসলের ক্ষেতে ঢুকবেই। আমি কি ঠিক বলছি? নিখুঁত বিশ্লেষণ। আগে বন বিভাগ ভাবত জঙ্গল যেখানে শেষ তাদের দায়িত্ব সেখানে শেষ, কিন্তু ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচ বলছে শুধু একটা পার্ক বা সংরক্ষিত বনের কথা ভাবলে হবে না, পুরো ভৌগোলিক বিস্তৃতি বা ল্যান্ডস্কেপ নিয়ে পরিকল্পনা করতে হবে। মানে বড় ক্যানভাসে দেখতে হবে। হ্যাঁ, যেখানে বনের সাথে সাথে মানুষের গ্রাম, কৃষিজমি, হাইওয়ে, চা বাগান সবকিছুই এই পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হবে, কারণ প্রাণীরা এই পুরো ল্যান্ডস্কেপ জুড়েই বিচরণ করে। সো হোয়াট ডাজ দিস অল মিন? এটা অনেকটা আমাদের শহরের জোন প্ল্যানিংয়ের মতো, তাই না? একটা মাস্টার প্ল্যান যেখানে রেসিডেন্সিয়াল জোন, কমার্শিয়াল জোন সব আলাদা থাকে, কিন্তু পুরোটা মিলিয়ে একটা শহর। সুন্দর তুলনা। এমন একটা প্ল্যানিং যেখানে মানুষ এবং বন্যপ্রাণী উভয়ই পুরো ল্যান্ডস্কেপে একে অপরের সীমানাকে সম্মান করে বাঁচতে পারে। কিন্তু মানুষের জনসংখ্যা তো বাড়ছে আর জঙ্গল ছোট হচ্ছে। এই মানব বন্যপ্রাণী সংঘাত বা হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট তো এখন চরমে। হ্যাঁ, সেটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন। একটা হাতি যখন কোনো গরিব কৃষকের সারা বছরের ফসল এক রাতে নষ্ট করে দেয়, তখন সেই কৃষককে আপনি ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচ কিভাবে বোঝাবেন? এই অ্যাকশন প্ল্যানে কি এর কোনো বাস্তবসম্মত সমাধানের কথা বলা হয়েছে? খুব বাস্তব একটি পয়েন্ট তুলেছেন। যখন পেটে টান পড়ে তখন থিওরি কাজ করে না। এই কারণে NWAP3-তে কিছু গ্রাউন্ড লেভেল মেকানিজমের কথা বলা হয়েছে। আচ্ছা, যেমন ধরুন, বন্যপ্রাণীর আক্রমণে ফসল নষ্ট হলে কৃষকরা যাতে ক্ষোভে বন্যপ্রাণীদের বিষ খাইয়ে বা বিদ্যুৎস্পৃষ্ট করে না মারে, তার জন্য শস্য বীমা বা ক্রপ ইন্স্যুরেন্সের প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে ক্ষতি হওয়া মাত্রই কৃষক দ্রুত আর্থিক সহায়তা পাবেন। এটা তো দারুণ একটা উদ্যোগ। এছাড়া প্রতিটি সংবেদনশীল এলাকায় প্রাইমারি রেসপন্স টিম বা PRT গঠন করার কথা বলা হয়েছে। আচ্ছা, এই প্রাইমারি রেসপন্স টিমগুলো কিভাবে কাজ করে? ধরুন, একটা লেপার্ড কোনো গ্রামের কুঁয়ে পড়ে গেছে বা লোকালয়ে ঢুকে পড়েছে। বন বিমাদের টিম হয়তো সেখান থেকে 50 কিলোমিটার দূরে আছে। তারা আসার আগে উত্তেজিত জনতা হয়তো প্রাণীটাকে পিটিয়ে মেরে ফেলবে। এরকম খবর তো আমরা প্রায়ই দেখি খবরে। এই পরিস্থিতি এড়াতে স্থানীয় গ্রামবাসীদের নিয়েই এই PRT তৈরি করা হয়। তাদের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে বন বিভাগের টিম আসার আগে পর্যন্ত তারাই প্রাথমিক পরিস্থিতি সামাল দিতে পারেন এবং ভিড় নিয়ন্ত্রণ করতে পারেন। দারুণ আইডিয়া। আর যাদের গ্রামগুলো একেবারে বনের গভীরে বা হাতির করিডোরের ঠিক মাঝখানে, তাদের ক্ষেত্রে কি হবে? সেখানে সবচেয়ে বড় যে মেকানিজম কাজ করে তা হলো স্বেচ্ছায় গ্রামস্থানান্তর বা ভলেন্টারি রিলোকেশন। এখানে স্বেচ্ছায় শব্দটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ 1927-এর মতো তো আর জোর করা যাবে না। একদম 1927-এর মতো জোর করে উচ্ছেদ নয়, বরং এই গ্রামগুলোর মানুষদের বোঝানো হয়, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়, বনের বাইরে স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট সহ উন্নত জীবনে প্রতিশ্রুতি দেওয়া হয়। মানে একটা বেটার লাইফের অপশন দেওয়া হয়। হ্যাঁ, যখন তারা দেখেন যে বনের বাইরের জীবন বনের ভেতরের সংঘাতময় জীবনের চেয়ে অনেক বেশি নিরাপদ এবং লাভজনক, তখন তারা নিজেরাই স্বেচ্ছায় সরে আসেন। এর ফলে মানুষও বাঁচে আর প্রাণীরাও তাদের পুরনো করিডোর ফিরে পায়। এই স্বেচ্ছায় স্থানান্তরের বিষয়টা সত্যি এক বিশাল বড় মানসিকতার পরিবর্তন। কিন্তু আমাদের সোর্সে সংরক্ষণের আরেকটা অদ্ভুত বিপদের কথা উল্লেখ করা হয়েছে, যা আগে আমি অন্তত সেভাবে শুনিনি। কোনটা বলুন তো? এই অ্যাকশন প্ল্যানে প্রথমবারের মতো এমন কিছু বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে যা খালি চোখে দেখা যায় না বা বন্দুক নিয়ে আসে না। ওই যে ইনভেসিভ এলিয়েন স্পিসিস বা আগ্রাসী ভিনদেশী প্রজাতির কথা বলা হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, একটা সামান্য আগাছা কিভাবে বাঘ আর মানুষের মধ্যে সংঘাত তৈরি করতে পারে, এর মেকানিজমটা কি? এটা সংরক্ষণের এক নীরব ঘাতক। বিষয়টা অনেকটা বাটারফ্লাই ইফেক্টের মতো। কল্পনা করুন, একটা খুব সুন্দর ঘন ভারতীয় জঙ্গল, কিন্তু সেই জঙ্গলের মাটি পুরোপুরি ল্যান্টানার মতো একটা বিদেশি আগাছায় ঢেকে গেছে। ল্যান্টানা? হ্যাঁ, ল্যান্টানা, যা ব্রিটিশরা একসময় বাগানের সৌন্দর্য বাড়াতে এনেছিল। এই আগাছা এত দ্রুত ছড়ায় যে জঙ্গলে স্বাভাবিক ঘাস জন্মাতে পারে না। এখন জঙ্গলে যদি দেশি ঘাস না থাকে, তাহলে হরিণ বা বাইসনের মতো তৃণভোজী প্রাণীরা খাবার পাবে না। ও, বুঝতে পারছি। চেইন রিঅ্যাকশন। ঠিক, তারা বাধ্য হয়ে খাবারের খোঁজে জঙ্গল থেকে বেরিয়ে আসবে বা অনাহারে মারা পড়বে। আর জঙ্গলে যদি হরিণ না থাকে, তাহলে বাঘ কি খাবে? বাঘ তখন বাধ্য হয়ে মানুষের গ্রামে ঢুকে গবাদি পশু আক্রমণ করবে। অবিশ্বাস্য। মানে একটা সামান্য বিদেশি আগাছা
পুরো বাস্তুতন্ত্রের ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল ভেঙে দিয়ে বাঘ এবং মানুষের মধ্যে সংঘাত তৈরি করছে। একদম তাই। NWAP3 অত্যন্ত গুরুত্ব দিয়ে এই বহিরাগত প্রজাতিগুলোকে চিহ্নিত ও নির্মূল করার জন্য প্রথমবার এতটা জোর দিয়েছে। প্রকৃতির প্রতিটি সুতো কিভাবে একে অপরের সাথে যুক্ত সেটা ভাবলেই অবাক লাগে। আর এই সব কিছু মনিটর করার জন্য নিশ্চয়ই এখন আর শুধু লাঠি হাতে ফরেস্ট গার্ডের ভরসায় বসে থাকলে চলে না। আমি দেখছিলাম সোর্সে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। হ্যাঁ, সংরক্ষণ এখন শুধু মাঠ পর্যায়ের কাজ নয়, এটা ডেটা এবং প্রযুক্তির লড়াইও বটে। চোরা শিকার রুখতে এখন ইলেকট্রনিক আই বা ইআই, থার্মাল ইমেজিং, ড্রোনের সাহায্যে নজরদারি করার কথা বলা হয়েছে এই প্ল্যানে। ড্রোন দিয়ে জঙ্গলের নজরদারি? হ্যাঁ, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এখন স্যাটেলাইট ডেটা এবং হাইটেক সেন্সর ব্যবহার করে বন্যপ্রাণী অপরাধীদের নেটওয়ার্ক ভাঙার কাজ করছে। কিন্তু এই সব আধুনিক প্রযুক্তির কেন্দ্রে একটাই দর্শন: সহাবস্থান, কোএক্সিস্টেন্স। ঠিক। স্থানীয় মানুষকে বাদ দিয়ে তাদের শত্রু বানিয়ে জঙ্গল বাঁচানো সম্ভব নয়। এই চরম সত্যটা আজ ভারত সরকার এবং সংরক্ষণের সাথে যুক্ত সবাই বুঝতে পেরেছেন। আজকের এই দীর্ঘ অন্বেষণ থেকে আমরা একটা অসাধারণ এবং রোমাঞ্চকর যাত্রা দেখতে পেলাম। যারা শুনছেন তাদের হয়তো মনে হতে পারে যে এগুলো তো সব জঙ্গলের ভেতরের আইনি বা প্রশাসনিক বিষয়। আমাদের দৈনন্দিন শহুরে জীবনের সাথে এর কি সম্পর্ক? এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক। কেন আমাদের এত সময় নিয়ে এই বিষয়গুলো জানা উচিত? কিন্তু বিশ্বাস করুন আমাদের শ্রোতারা, বন্যপ্রাণী এবং মানুষের এই সহাবস্থানের লড়াই শুধু আইনের পাতায় আটকে থাকা কোনো বিষয় নয়। এটা আমাদের সামগ্রিক ইকোসিস্টেম এবং আমাদের টিকে থাকার লড়াই। একদমই তাই। জঙ্গল না থাকলে নদী শুকিয়ে যাবে, বৃষ্টি হবে না, বৃষ্টি না থাকলে ফসল হবে না, আর ফসল না থাকলে আমাদের শহরগুলোর বেঁচে থাকাই অসম্ভব হয়ে পড়বে। সংরক্ষণের এই লড়াইটা আসলে আমাদের সবার অস্তিত্বের লড়াই। আমি আপনার সাথে পুরোপুরি একমত, এবং এই আলোচনার একেবারে শেষে এসে আমি একটি নতুন চিন্তার উদ্রেক করতে চাই, যা আমাদের সোর্সগুলোতে পরোক্ষভাবে লুকিয়ে থাকলেও আগামী দিনের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। আচ্ছা, সেটা কি? আমরা আজ এই নতুন ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচ নিয়ে খুব সুন্দর সুন্দর ভৌগোলিক ম্যাপ তৈরি করছি, জোন প্ল্যানিং করছি, মানুষের অধিকার আর বন্যপ্রাণীর সুরক্ষার জন্য খাতায় কলমে আইনি খসড়া বানাচ্ছি। রাইট। কিন্তু ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন তো বসেনি। যখন জলবায়ু পরিবর্তনের কারণে একটি নির্দিষ্ট এলাকার তাপমাত্রা বা বৃষ্টিপাতের ধরন পুরোপুরি বদলে যাবে, জঙ্গলগুলো শুকিয়ে যাবে এবং বন্যপ্রাণীরা বাধ্য হয়ে নিজেদের সেই চিরচেনা ল্যান্ডস্কেপ বা জোন ছেড়ে বাঁচার তাগিদে সম্পূর্ণ নতুন কোনো জায়গায় পাড়ি দেবে, তখন কি হবে? সেটাই প্রশ্ন। তখন আমাদের এই কাগজে আঁকা আইনি সীমানা বা অ্যাকশন প্ল্যানগুলো কি আদৌ কোনো কাজে আসবে? প্রাণীরা তো আর আমাদের ম্যাপ বা আইন মেনে নিজেদের অস্তিত্ব বিপন্ন করবে না। তখন আমরা কি করব? আইন কি প্রকৃতির এই চরম খেয়ালের সাথে পাল্লা দিয়ে নিজেকে বদলাতে পারবে? উফ, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা প্রশ্ন। প্রকৃতির পরিবর্তনের গতির সাথে মানুষের তৈরি আইনগুলো আদৌ পাল্লা দিতে পারবে কিনা, সেটা সত্যি এক বিরাট রহস্য। হ্যাঁ, ভবিষ্যতের জন্য এটা একটা বড় ভাবনার বিষয়। আমাদের শ্রোতাদের এই গভীর এবং একটু অস্বস্তিকর প্রশ্নটি নিয়েই আজ ভাবতে অনুরোধ করব। জ্ঞান চ্যানেলের গভীর বিশ্লেষণ বা অন্বেষণ থেকে আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। বিদায়। কিভাবে একটা সমাজ তার ভুলগুলো থেকে শেখে এবং নতুন করে বাঁচার পথ তৈরি করে, তার এক নিখুঁত উদাহরণ আমরা আজ দেখলাম। এই ধরনের আরও চমকপ্রদ এবং অজানা তথ্যের অন্বেষণ নিয়ে আমরা ফিরব পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভাবতে থাকুন, চারপাশের পরিবেশকে নতুন চোখে দেখতে থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। ভালো থাকবেন সবাই।